আসসালামু আলাইকুম। আজকে এনামুল হক বিজয়কে নিয়ে কিছু কথা বলবো। এনামুল হক বিজয় একটা চ্যানেলে এসে সে এমন একটা কথা বলে যে এটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এবং আমি সে বিষয়ে আপনাদেরকে জানাবো যে কি বলেছে। এবং রিসেন্টলি এনসিএলে সে মাঠের মধ্যে গড়াগড়ি খাচ্ছে, কিসের জন্য খাচ্ছিল সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো আশা করি ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এনামুল হক বিজয় কী সাক্ষাৎকার দিয়েছিল যেটা শুনলে আপনারা চমকে যাবেন, এবং মাঠের মধ্যে কেন সে গড়াগড়ি খাচ্ছিল সেই বিষয়ে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সো চলেন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। দেখেন, এনামুল হক বিজয়কে একটা ক্রিকেটীয় একটা চ্যানেলে তাকে ইন্টারভিউ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়, আর সে সেটাকে অ্যাকসেপ্ট করে সেখানে যায় ইন্টারভিউ দেওয়ার জন্য। এখন পুরো ইন্টারভিউতে কি বলেছে সেটা তো বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। জাস্ট একটা কথা বলবো যেটাতে আপনারা মানে চমকে যাবেন, সে কথাটাই শুধু বলি। এনামুল হক বিজয় সেই চ্যানেলে সাক্ষাৎকারে বলেছে যে আমি যদি প্রপারভাবে যদি আমি সুযোগ পেতাম ন্যাশনাল টিমে ডেবিউ হওয়ার পর থেকে, তাহলে আজকে আমি বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেটার হয়ে যেতাম। দেখেন তার মুখ থেকে কত বড় কথা, কি কনফিডেন্স তার। লেজেন্ডার বলতে যেমন এখন বর্তমানে সাকিব আল হাসান, মাশরাফি, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, তাদের মতো হয়ে যেত, লেজেন্ডারি ক্রিকেটার হয়ে যেত। তো আমিও তার কথাকে আমি একদম ফেলে দিতে পারি না, আমিও তার কথার সাথে আমি 70-80% আমিও সহমত। কারণ এনামুল হক বিজয় এমন একজন ব্যাটসম্যান, এমন একজন কোয়ালিটির ব্যাটসম্যান, সে যদি কন্টিনিউয়াসলি খেলতে পারতো আজকে বাংলাদেশে যাদেরকে লেজেন্ডারি ক্রিকেটার হিসাবে গণ্য করা হয়, রানের দিক দিয়ে অনেক রান, 14,000 15,000 রান করেছে, বা সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার, মুশফিক তামিমের মতো অনেক রান, এমন কিন্তু এনামুল হক বিজয়েরও হয়ে যেত অলরেডি। কারণ এনামুল হক বিজয় যদি সে ম্যাচটাকে একটু বড় করতে পারে তাহলে সে অনেক বড় করতে পারে, সেই অ্যাবিলিটিটা তার আছে। কারণ সে দেখেন বাংলাদেশের যত ঘরোয়া লিগ আছে সেখানে আপনারা যদি ফলো করেন, যে ঘরোয়া টুর্নামেন্টগুলো চলে সেখানে সবসময় সে হাইয়েস্ট রান গেটার থাকে, সবচেয়ে বেশি রান নেয় এবং সবচেয়ে বেশি 50 সেঞ্চুরি করে। এবারও কিন্তু সে এনসিএলে কিন্তু রিসেন্টলি আপনারা দেখেন সে মেবি 66 বলে সে 101 রানের একটা ইনিংস খেলে 100 করে। সো আমি যে বলেছিলাম মাঠের মধ্যে গড়াগড়ি খাচ্ছিল সেটার জন্য, কিন্তু সেটা এমন একটা মুহূর্তে সে 100 করেছে, সেই জন্য সে কিন্তু গড়াগড়ি খাচ্ছিল খুশিতে। যখন তার 94 রান, তখন ওই ইনিংসের 19 ওভার 4 বল চলে আর 2টা বল বাকি আছে, সেই 2 বলে তার কিন্তু ওই 6 রান নিয়ে 100 করতে হবে। তখন কিন্তু সে 19 ওভার 5 নম্বর বলটাই কিন্তু সে বিগ একটা 6 মেরে সে 100 পূরণ করে, সেই খুশিতেই কিন্তু সে মাঠে গড়াগড়ি খাচ্ছিল। তারপরে লাস্টের বল একটা সিঙ্গেল নিয়ে তার টোটাল রান হয় 101 রান। তো এই যে একজন ক্রিকেটার, সে যে এত ভালো খেলছে ধারাবাহিকতা বজায় রেখে, তারপরও তাকে কেন চান্স দেওয়া হয় না? এক লিটনকে নিয়ে পড়ে আছেন, তাকে ওপেনিংয়ে খেলাচ্ছেন, সেখানে ফেল করলে আপনারা 2-এ 3-এ 4-এ এভাবে মিডল অর্ডারে পর্যন্ত নামিয়ে দিচ্ছেন, তাও লিটনকে বাদ দিচ্ছেন না, ইভেন কি তাকে টি-20-র ক্যাপ্টেনও বানিয়ে দিয়েছেন। সো ওই যে প্লেয়ারগুলো, এনামুল হক বিজয়ের মতো যারা প্লেয়ার, তারা কিন্তু আসলে মন থেকে সবসময় ক্রিকেট বোর্ডের প্রতি একটা ঘৃণা থাকে, বা খুব রাগ থাকতেই পারে, স্বাভাবিক। কারণ তারা সব জায়গাতে পারফরমেন্স করে দলে চান্স পাচ্ছে না, অথচ লিটনের মতো তারা সবসময় ফেল করার পরও চান্স পাচ্ছে। তো এইগুলা একজন প্লেয়ারের প্রতি মানে একটা অন্যায় অবিচার করা হয় হিসাবে। এখন আমাদের দোয়া এবং আশা রইল এনামুল হক বিজয় যেন আবারও কামব্যাক করতে পারে, সেজন্য কামব্যাক করে ভালোভাবে তার জায়গাটা পাকাপোক্ত করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।